বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। এই অবস্থায় তারা কি করে চাকরি আবার ফিরে পাবেন? এখন ভিডিও করবে না, এখন ভিডিও নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ যদি দেখা যায় যে 1 বছর আগে যে হাইকোর্ট যে রায়টা দিয়েছিল সেই রায় পুনর্বহাল রইল। 25,752 জন, প্রায় 26,000-এর চাকরি বাতিল হয়ে গেছে। এই বাংলায় এই জিনিস আমরা তো কোনোদিন দেখিনি, জানি না ভারতে এই জিনিস হয়েছে কিনা। হাইকোর্টের রায়ে 26 এর আগে হাইকোর্ট এই রায় দিয়েছিল। সুপ্রিম কোর্ট 41 পৃষ্ঠার যে রায়ের প্রতিলিপি সেই প্রতিলিপির প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ যে রায়টা দিয়েছেন তার সামান্য কয়েকটি যদি দেখা যায় যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে প্রশ্নাতীতভাবে যারা অযোগ্য হিসেবে চিহ্নিত বা দাগি টেন্টেড তাদের চাকরি বাতিলের সঙ্গে বেতন ফেরত দিতে হবে। অর্থাৎ এই যে বলা হয়েছে যে বেতন ফেরত দিতে হবে সকলের ক্ষেত্রে, কিন্তু তা নয়। 2016 সালে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে যারা অযোগ্য হিসেবে ইতিমধ্যেই চিহ্নিত হয়েছেন তাদেরকেই কিন্তু টাকাটা ফেরত দিতে হবে, বেতন। এবার কিভাবে সেই অযোগ্য চিহ্নিত করা হয়েছে, এখানে কিন্তু 3টে পার্ট আছে। একটা হচ্ছে তদন্ত যে নামা হয়েছিল, দুর্নীতি তদন্তে সিবিআই নেমেছিল, সেখানে প্রচুর সাদা খাতা উদ্ধার করেছিল। কোনো কিছু না লিখে সেই সাদা খাতা জমা দিয়েছিল এবং তারা চাকরি পেয়েছিল, পাস করেছিল, চাকরি পেয়েছিল, তাদের অযোগ্য বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে যাদেরকে প্যানেলের বাইরে ছিল, তাদের নাম চাকরি প্রাপকদের নামের তালিকাতে ছিলই না, প্যানেলের বাইরে, তারাও চাকরি পেয়েছেন, তারাও অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন। আরেকটা হচ্ছে যে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর কেউ কেউ তার মাধ্যমেও চাকরি পেয়েছেন, তারাও অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন। তাহলে এরাই হচ্ছে অযোগ্য যারা চিহ্নিত হয়েছেন। এবার এদের মধ্যেই একটা বড় জিনিস যে এই কিভাবে অযোগ্য চিহ্নিত করা হয়েছে সেটা তো সুপ্রিম কোর্ট 3টে জায়গায় বলেছে, এবং তার ফলে বেতন ফেরত দিতে হবে না কাদের। তাতে যে যোগ্য অযোগ্য বাছাইয়ের মধ্যে যে একটা জটিলতা ছিল, তাদের মধ্যে সুপ্রিম কোর্টের বক্তব্য যে অবৈধতার জন্য সমগ্র নিয়োগ প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত যথার্থ। এই নিয়োগ ভারতীয় সংবিধানের 14 এবং 16 নম্বর ধারার বিরোধী। যে প্রার্থীদের অযোগ্য বলে চিহ্নিত করা যায়নি তাদের নিয়োগ বাতিল করা হবে, কিন্তু তাদের কোনো বেতন ফেরত দেওয়ার প্রয়োজন নেই। আর তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায় বেরোনোর পরে তিনি 32 মিনিটের প্রেস কনফারেন্স করেছেন, যেখানে বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন এবং তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তাড়াতাড়ি প্রক্রিয়া করবে, 3 মাস সময় দিচ্ছে সুপ্রিম কোর্ট। তিনি বলছেন 1 লক্ষ শূন্য পদ এখনো আছে স্কুল কলেজে, তাহলে, এবং সেই সঙ্গে তিনি বলছেন যে 25-26 হাজার শিক্ষককে বাদ দেওয়া হয়েছে, স্কুলে পড়াবে কে? 7ই এপ্রিল মুখ্যমন্ত্রী বঞ্চিত শিক্ষকদের সঙ্গে দেখা করবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তো এখন প্রশ্ন হলো যে কেন এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যে ভাবে এই দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি এমন ভাবে করা হয়েছে যাতে এর শিকড় পর্যন্ত না থাকে সেইভাবে। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কি হবে এর ভবিষ্যৎ। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী এবং আইনজীবী চন্দ্রশেখর বাগ, দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি এই রায় নিয়ে আগে চন্দ্রশেখর দা কিভাবে দেখছেন বিষয়টাকে, কি হবে, মানে বিশেষ করে যারা যোগ্য হাউ হাউ করে তারা কাঁদছে, কি হবে? দেখুন বিপ্লব বাবু, আজকে একটা পশ্চিমবঙ্গের অত্যন্ত দুর্দিন। বাংলার ইতিহাসে আমরা এরম ভাবে একটা দুর্নীতিতে এত জনের চাকরি যাওয়া, 26,000,
এবং আমি বলবো একটা প্রজন্ম তাদের সম্পূর্ণ চাকরি চলে যাওয়ার, বাংলার ইতিহাসে নেই, ভারতবর্ষের ইতিহাসেও আছে কিনা আমার খুব সন্দেহ। কিন্তু বিষয়টা হলো যে কেন এমন হলো, এই পরিস্থিতি তৈরির পেছনে কাদের অবদান রয়েছে, তাদেরকে যদি রাজ্যের শিক্ষা ব্যবস্থা এই পরিস্থিতি যদি তারা বিবেচনা করে বিচার করতে পারতেন, তাহলে আজকে এই পরিস্থিতি কিন্তু হতো না। তাহলে কেন এমন হলো না, কিছু মানুষ যারা কোর্টের আশ্রয় এলেন, আইনের আশ্রয় এলেন, যে বিচার ব্যবস্থার কাছে তুলে ধরলেন কাগজ দিয়ে যে যারা অযোগ্য, যাদের নম্বর কম, তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে, অথচ যারা যোগ্য, যাদের নম্বর বেশি আছে, তাদেরকে টপল করে তাদেরকে নামিয়ে এই সমস্ত মানুষদেরকে চাকরি দেওয়া হচ্ছে। এই যখন অভিযোগ এলো, তখন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তিনি সমস্ত দিক বিবেচনা করে এবং এই স্কুল সার্ভিস কমিশনের বক্তব্যের ভিত্তিতে সেখানে তখন সিবিআই এনকোয়ারি করলো। এবং সিবিআই এনকোয়ারি থেকে যেটা বেরিয়ে এলো, সিবিআই শুধু বলেনি, স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কিন্তু কোর্টে দাঁড়িয়ে বলেছে যে হ্যাঁ, একটা দুর্নীতি হয়েছে এবং সেটা যোগ্য অযোগ্য বাছাই করতে পারেনি একদম। সেটা পরবর্তী ক্ষেত্রে, আমি বলছি প্রথম ক্ষেত্রে যখন মামলা হয় সেই সময় দাঁড়িয়ে, যখন সিবিআই এনকোয়ারি দেওয়া হয়, এনকোয়ারি দেওয়ার পর এনকোয়ারি রিপোর্ট আসে, সেই সময় রাজ্য স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কোর্টে দাঁড়িয়ে তারা কিন্তু স্বীকার করে যে হ্যাঁ, এর মধ্যে দুর্নীতি হয়েছে, কিছু কিছু ব্যাপার করা হয়েছে। এবং এই ওএমআর শিট, মানে যেগুলো দেখুন এখন বর্তমান যেভাবে মানে এই জাতীয় পরীক্ষাগুলো যেভাবে হয়ে থাকে, এই ওএমআর শিট সমস্ত খুঁজেই পাওয়া যাচ্ছে না। এবং মাননীয় বিচারপতি এক রাত্রের মধ্যে ওই স্কুল সার্ভিস কমিশনের অফিস সিআইএসএফ কে দিয়ে ঘিরে রাত্রেবেলা যাতে তথ্য কোনো রকম পাচার না হয় তার ব্যবস্থা করেছিল। তার মানে তখন সেই দিন থেকে বোঝা যাচ্ছিল যে আজকে কোন জায়গায়, যে সেই দিনের যে ঘটনা, সেটার থেকে আমরা আজকে বুঝতে পারছি যে সেদিন বিচারপতি যখন এই মামলা শুনানি করেছিলেন, বিচার কাগজের মধ্যে তিনি সেটা দেখতে পেয়েছিলেন। এবং সেই হিসেবে এই চাকরি বাতিলের জায়গা তৈরি হয়। চাকরি বাতিল তার ভিত্তিতে ডিভিশন বেঞ্চে যায়, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি, এবং রাজ্য সরকার, রাজ্যের স্কুল সার্ভিস কমিশন সকলের বক্তব্য শোনার পর স্কুল সার্ভিস কমিশনকে ডিভিশন বেঞ্চ বলে যে আপনারা কারা যোগ্য কারা অযোগ্য তাদেরকে সেগ্রিগেট করুন, তাদের আলাদা করুন, করে আপনারা আমাদেরকে দিন। স্কুল সার্ভিস কমিশনের অফিসে কোনো তথ্য নেই, কোনো ডকুমেন্টেশন কিচ্ছু নেই, তাদের কম্পিউটারে নেই, তাদের কোনো কোথাও কিছু নেই। তারা সময় পাওয়া সত্ত্বেও তারা বললো যে আমরা কোর্টে দাঁড়িয়ে তারা বললো যে আমরা এই সেগ্রিগেশন করতে পারছি না। আর আমি এক্ষুনি মাননীয় বা আমাদের বাংলার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথা শুনছিলাম, তিনি বললেন যে একজনকে অপরাধী করার আগে তাকে তো একটা সুযোগ দেওয়া উচিত। সুযোগ কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনকে পরিষ্কার ভাবে বলেছিল আপনারা সেগ্রিগেট করে বলুন যে কারা যোগ্য আর কাদের অযোগ্য হিসেবে আপনারা করেছেন, তাদের বাদ দিয়ে দিন, আমরা যোগ্যদের চাকরিতে রাখবো। কিন্তু তারা করলেন না, দায়িত্ব নিলেন না, তারা সমস্ত জিনিসটাকে গুলিয়ে যাতে কোনো রকম কোনো কিছু না হয় তার ব্যবস্থা করলেন। এবং সেই ক্ষেত্রে আজকে 26,000 বাংলার আমাদের যারা যুবক যুবতী, তাদের কলকাতা হাইকোর্ট বাধ্য হয়ে এই জাজমেন্ট দিল, যে জাজমেন্টে তাদের চাকরি বাতিল, এবং তাদের যেহেতু তারা মানে নিয়োগটাই সঠিক নয়, তাই জন্য তাদের যে মাইনে বা স্যালারি যেটা পেয়েছে সেই স্যালারিটা ফেরত দিয়ে দেওয়ার জন্য অর্ডার করল। এবং সেইটাকে চ্যালেঞ্জ করে যখন সুপ্রিম কোর্টে যাওয়া হলো, সুপ্রিম কোর্টে শুনানির পর আজকে সেই আমাদের দেশের
বলে রাষ্ট্রের সব থেকে বড় লজ্জাজনক আইনের বলা যায় এটা আজকে। দরজা, যেটা মাননীয় সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং জাস্টিস কল, তারা এই মামলা শুনানির পর তারা এই কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্টের ক্ষেত্রে বলে কোনো রকম ইন্টারফেয়ার কোনো জায়গা নেই, এবং সম্পূর্ণভাবে এই যে 26,000 ছেলে মেয়ের চাকরি, আজকে ভাবুন পশ্চিমবঙ্গের কি দুর্দিন যে ছেলে মেয়েগুলি এই জায়গা থেকে আজকে আসবো স্কুলে কলেজে আমি আপনার কাছে। হ্যাঁ, আমি একটু রাজাদার কাছে এই বিষয়ে আসবো যে রাজাদা, আপনি একজন এত দিন ধরে আপনি শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত, তো প্রচুর ছাত্র আপনি পড়িয়েছেন দেশে বিদেশে, প্রচুর ছাত্রের আপনার হাত দিয়ে তারা আজকে শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত, বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে তারা কাজ করছে। সেই জায়গা থেকে একটা প্রজন্ম, যে প্রজন্মকে বলা যায় যে মানে একটা বিশাল ক্ষতির মুখে ফেলে দেওয়া হলো, এবং আগামী প্রজন্ম কি শিখবে, মানে যারা পড়াশোনা করছে এদের কাছে পড়লো, তারা কি শিখবে, কিভাবে দেখছেন বিষয়টা? হ্যাঁ দেখুন, মানে আজকের যেটা ঘটে গেল সুপ্রিম কোর্টের রায়, এরপরে তো আর কোনো রিভিউ হয়তো কেউ কেউ করতে পারে, কারণ রিভিউ কোনো পাত্তা দেবে বলে মনে হয় না। তো এই যে রায়টা বেরোলো, তাতে কিন্তু শিক্ষক সমাজ বা পশ্চিমবঙ্গে যাদের প্রতি একটা বিরাট মানুষের আস্থা বিশ্বাস আছে, শিক্ষক বলতেই মানে আমরা অত্যন্ত পরম শ্রদ্ধেয় মানুষ মাথা নিচু হয়ে আমরা দেখি। আমিও আমার এখনো যে সমস্ত শিক্ষকরা জীবিত আছেন তাদেরকে প্রণাম করি। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের পরম্পরা, কেননা আমরা যার কাছ থেকে শিখেছি তার প্রতি আমাদের শ্রদ্ধা। গীতায় তো ভগবান বলছেন শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম, শ্রদ্ধাবান ছাড়া কেউ শিখতে পারে না। আমাদের সংস্কৃতি একেবারে অন্তরে এই শ্রদ্ধা এবং শিক্ষকদের প্রতি এই শ্রদ্ধা ভালোবাসা রয়েছে। এখন দেখুন, শিক্ষক মানে আমি জানি জ্ঞানের ভান্ডার, তার প্রতি মাথা নত করতে হয়। শুধু ছাত্ররা নয়, ছাত্র বাদের অভিভাবকেরা এবং পাড়া প্রতিবেশী সবাই, যে শিক্ষক যেই হোক না কেন, তার প্রতি একটা মর্যাদা আমি জানি না, কিন্তু তারা একটা মর্যাদার জায়গায় সমাজে থাকেন। এখন দেখুন, যখন সুপ্রিম কোর্ট পর্যন্ত বলে দিল যে দুর্নীতি হয়েছে, এখন কে দুর্নীতি করেছে সেটাও সঠিকভাবে যখন বোঝানো গেল না, সবাই চাকরি চলে গেল, তারপরে সব শিক্ষক সম্বন্ধে, বিশেষ করে যারা এই জমানায় চাকরি পেয়েছেন, তাদের যে শ্রদ্ধাটা ছিল কোথায় ধূলিসাৎ হয়ে গেল। এবারে ক্লাসে গেলে হয়তো স্টুডেন্টসরা, বাচ্চা ছেলেরা বলতে পারে, স্যার আপনি তো পয়সা দিয়ে ঢুকেছেন, আপনি আমার কি পড়াবেন, বা যদি নাও বলে তার সম্বন্ধে ধারণাটা তো থাকতে পারে যে এর কাছে কি শিখবো, তাই না? এই যে অবস্থাটা হয়ে গেল শিক্ষকদের সম্বন্ধে, এখন দেখুন 26,000 শিক্ষক মানে কাল থেকে তারা চাকরিতে আসবেন না, মানে স্কুলগুলোর অবস্থাটা কি, তারা কি স্কুলগুলোকে পড়াতে পারবে? আবার আজকের আপনি বললেন 1,00,000 শূন্য পদ আছে, ব্যাপারটা চলছেটা কি? এটা কি ছেলে খেলা হচ্ছে? শিক্ষাকে এইভাবে অবজ্ঞা করার কি মূল্য আছে? আর আমি শিক্ষক হিসেবে যাদের ঢোকাবো, যাদের কোনো বিন্দুমাত্র নলেজ নেই, জ্ঞান নেই, শিক্ষা সম্বন্ধে যারা বিন্দুমাত্রই সচেতন নয়, তাদের এই শিক্ষক হিসেবে, অর্থাৎ শিক্ষাকে নষ্ট করার, এটা বলা যেতেই পারে সরকার যে কাজটা করছেন, তাতে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ছে। বাঙালির মেরুদণ্ড ভেঙে যাচ্ছে, যাতে করে সে এই ধরনের যে প্রক্রিয়া আছে তাকেই সমর্থন করে যায়, তার সঠিক চিন্তা ভাবনার জায়গা তৈরি না হয়, এরকমই একটা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে আমার খালি মনে হচ্ছে। আমি খুব চিন্তিত এবং সত্যি কথা বলতে যথেষ্ট হতাশ যে জিনিসটা আজকের ঘটে গেল। এর কোনো উত্তরণের জায়গা কিছু নেই, এবং সবচেয়ে দুঃখের যে বলা হচ্ছে যে 3 মাস পরে আবার নিয়োগ করা হবে, কিন্তু যারা এই দুর্নীতিগ্রস্ত, যাদের রন্ধে রন্ধে দুর্নীতি, তাদের ভাবনাতেই দুর্নীতি রয়ে গেছে, সে সঠিকভাবে কাজ করতে পারবে, ধরেই দুর্নীতি নেই, তাদের কাজকর্মে ব্যাপক যে ইনএফিসিয়েন্সি, অযোগ্যতা রয়ে গেছে, সেই অযোগ্যতা কিন্তু 3 মাসের মধ্যে থাকতে পারবে? আবার তারা নতুন করে যে কিছু লোকের কাছ থেকে টাকা নিয়ে আবার নতুন লোকের চাকরি দেবে, এই যে ব্যাপারটা চলছে, এবং সেটাই বিদ্যমান হয়তো থাকবে, এবং সরকারের কাছে সুযোগ এসে গেল আরো নতুন করে টাকা তোলা। সুতরাং আমার যে মানে প্রচন্ড মানে ভয় লাগছে যে সুপ্রিম কোর্ট অ্যাটলিস্ট যেটা বলতে পারতো যে কারা দায়ী, তাদের কি শাস্তি হবে, এটা তারা বলতে পারতো, অথবা সম্পূর্ণ নিরপেক্ষ কোনো একটা সংস্থাকে, যেমন ইউপিএসসি,
তাকেও বলতে পারতো যে ভাই তোমরা এটা করে দাও, কিন্তু না করে একই সংস্থাকে বলছি তোমরা যদি নির্বাচন করো, মনোনয়ন করো, তার চয়ন করো, সিলেকশন করো। তার মানে তো আমি পরিষ্কার তাদেরই উপরে ভরসা রাখছি, যারা হ্যাঁ চুরি করেছে, দুর্নীতি করেছে, অযোগ্য, তাদের উপরেই ভরসা রাখছি। তাহলে কি আমি আবার সঠিক শিক্ষক আবার দেখতে পারবো? এটাই তো আরো দুশ্চিন্তা। একদম আমার খুব হ্যাঁ হ্যাঁ চন্দ্রশেখর দা, এই জায়গা থেকে এই যে রাজাদা যেটা বললেন সত্যি তো, যে মানে যারা ধরুন যোগ্য, আমি ধরলাম যে যারা যোগ্য তারা যদি আবার পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, তাদের বয়সটা ফ্যাক্টর হবে না, সবই মানলাম। কিন্তু বিষয়টা হলো সে যখন পরীক্ষা দিয়ে আবার আসবে, সেই ছাত্রদের কাছে মানে তার মুখটা কোথায় থাকবে, তার সম্মানটা কোথায় থাকবে, সেটা যেমন একদিকে, তেমন আরেক দিকে এই যে বলা হচ্ছে যে আরো 1,00,000 পদ আছে, এইটা বলে তার মানে কি আবার তো সেই সরকারের মাধ্যমেই নিয়োগ হবে, এসএসসির মাধ্যমেই নিয়োগ হবে, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হবে। তো এইখানে কি আবার আরেকটা একটা দুর্নীতি ধরা পড়লো, তাহলে কি আবার নতুন দুর্নীতি? কিভাবে দেখছেন? আপনি যেটা বললেন আর স্যার যে কথাটা বললেন, যে স্যারের বক্তব্যটার ক্ষেত্রে আমার একটা বিষয় যেটা, যে সুপ্রিম কোর্ট এটা এই স্কুল সার্ভিস কমিশনকে না দিয়ে অন্য কোনো সংস্থাকে দিয়ে এই পদ্ধতিটাকে করার ক্ষেত্রে করলে ভালো হতো। এখন দেখুন, ব্যাপার হচ্ছে যে সুপ্রিম কোর্ট কি ভিত্তিতে এটা বলেছে আমি সেটাও জানি না। তবে আমার একটা জিনিস যেটা মনে হয় যে সেটা হচ্ছে, দেখুন, যদি আজকে সেটা হতো, স্কুল সার্ভিস কমিশনকে বাদ দিয়ে ইউপিএসসি বা পিএসসি বা কোনো জাতীয় এরকম কোনো একটা আলাদা সংস্থার উপরে সেই ব্যবস্থা দিতে হতো, তাহলে কিন্তু একদম ইনস্টিটিউশনাল একটা এমন একটা জিনিস হতো যেটা সেই ইনস্টিটিউশনের উপরে বিশ্বাসযোগ্যতাটা হারিয়ে যেত। আগামী দিন সেই ইনস্টিটিউশনটার কোনো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে যেত। সেক্ষেত্রে আমার মনে হয় সুপ্রিম কোর্ট সেই দিকটা, নিরপেক্ষতা নিয়ে তো এখন প্রশ্ন উঠেছে, প্রশ্ন তো উঠেছে, এসএসসি বলছে, এবং এসএসসি কিন্তু যোগ্য অযোগ্য ঠিক করতে পারেনি এবং অযোগ্যদের চাকরি দিয়েছে। এর উপরে মানুষ কি করে ভরসা করবে? এরপরে যারা চাকরি করবে বা আসবে তারাও কি করে ভরসা করবে এই সংস্থার উপরে? আমি বলছি বিপ্লব বলছি, সেটা হচ্ছে যে দেখুন, যে কথাটা যেটা আমি যেটা বলছিলাম আর কি, যে একটা ইনস্টিটিউশন সম্পূর্ণভাবে এটা দায়িত্ব নিয়ে তারা করেছে, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্টে সেইটা অন্তত আমরা পেয়েছি, যে এই স্কুল সার্ভিস কমিশন নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের জায়গা থাকলেও সুপ্রিম কোর্ট কিন্তু এখনো আস্থা তাদের উপর রেখেছে। তার কারণটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ রন্ধ্রে রন্ধ্রে এই অন্যায়টা হয়েছে নাকি না কয়েকজন কর্মী, কিছু মানুষ যারা মন্ত্রী, যারা আমলা, তারা মিলেই জিনিসটা করেছে। সেটার ক্ষেত্রে যেমন সিবিআই যেভাবে তাদেরকে ধরেছে, তাদেরকে অ্যারেস্ট করেছে, তাদের কোর্টে মামলা চলছে, সেইটা না, একদম সম্পূর্ণভাবে স্কুল সার্ভিস কমিশন ইনস্টিটিউশনালি এই জিনিসটা করেছে। সেইটা কিন্তু আমার মনে হয়, যদি যেহেতু সুপ্রিম কোর্ট তাদের উপর সেই আস্থা রেখেছে, আমার মনে হয় যে আমরাও সেই আস্থাটুকু তাদের উপর রাখা আমাদের উচিত, যে আগামী দিন একটা মানুষ শিক্ষা তো পায়, সেই শিক্ষার জায়গা থেকে যে স্কুল সার্ভিস কমিশন হোপফুলি তারা আগামী দিনে আর এই জাতীয় কোনো ঘটনার সঙ্গে যুক্ত থাকবে না, বা যারা ওখানে দায়িত্ব রয়েছেন তারা এই জাতীয় কর্মকাণ্ড করার ক্ষেত্রে আরেকবার বিবেচনা করবেন। কেননা এটা অলরেডি একবার যাচাই হয়ে একবার সমগ্র সারা ভারতবর্ষের হাইয়েস্ট কোর্টের কাছ থেকে এই জায়গাটা এসছে। সুতরাং আমার মনে হয় সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট হয়তো স্কুল সার্ভিস কমিশনকে আরেকবার একটা সুযোগ দিয়েছে। আর যেটা আমার আরেকটা যে কথাটা আমার মনে হচ্ছে, আমার বারবার বলতে গিয়ে বলার ইচ্ছে, সেটা হচ্ছে যে দেখুন, ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে দুটো বক্তব্য। একটা হচ্ছে সত্যজিৎ রায়ের একটা সিনেমা আমরা দেখেছিলাম, হীরক রাজার দেশে, এরা যত বেশি জানে তত কম মানে। তো সুতরাং যত কম জানবে তত তারা মানবে, সুতরাং সেই ভেবে কিন্তু এটা করা। আর দ্বিতীয়ত, আপনি যদি ভাবেন যে আমাদের এই ভারতবর্ষের একটা সম্পূর্ণ ইনস্টিটিউশনকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পুঁথিপত্র জ্বালিয়ে দেওয়া হয়েছিল, 3 মাস ধরে সেখানকার পুঁথিপত্র কিন্তু জ্বলেছিল আগুনে। কারণটা কি না, শিক্ষা ব্যবস্থাটাকে যদি শেষ করে দেওয়া যায়, একটা সমাজকে শেষ করে দেওয়া যায়।
তো সেইটা উদ্দেশ্য নিয়ে সেই দিন যারা করেছিল, আর আজকে সত্যজিৎ বাবুর যে কথা, সেই কথা অনুযায়ী যে সুতরাং এইটাকে বুঝতে হবে যে শিক্ষা ব্যবস্থাকে শেষ করা মানে কিন্তু সমাজটাকে শেষ করে দেওয়া। সমাজটা যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু তারা সব সময় আমাদের পায়ের নিচে থাকবে, আমাদের কথা অনুযায়ী তারা চলবে। এই জন্যেই হয়তো আজকে এইভাবে ব্যবস্থাটা করা, এবং যে কারণে সুপ্রিম কোর্ট হয়তো সেই জায়গার উপরে আবার তাদের উপর আস্থা রেখে তাদেরকে বিবেচনা করার জায়গা দিয়েছে। আমি রাজাদাকে শেষ প্রশ্ন। রাজাদা, একদিকে মুখ্যমন্ত্রী যে কথা বললেন, যখন হাইকোর্ট বলেছিল আমরা তখন দেখেছিলাম যে তখন ইলেকশন ছিল, তার আগে বিজেপিকে কাঠ গড়ায় তুলেছিল যে সমস্ত, কিন্তু আমরা যদি দেখি যে হাইকোর্ট থেকে শুরু করে আজকে যে সুপ্রিম কোর্ট, এই যে পুরো জার্নি, পুরো প্রক্রিয়া, তদন্ত সবই কিন্তু দুর্নীতি 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 দুর্নীতির এক এক মানে দুর্নীতির পাহাড় একটা। তো এই জায়গা থেকে এই যে পলিটিক্স, রাজনীতিকরণ, এটাকে নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, দেখুন, পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজনীতিকরণ রয়েছে, এবং রাজনীতিকরণের মধ্যে যে দুর্নীতির একটা বিরাট জায়গা রয়েছে, এবং রাজনীতিকরণ তো নিঃসন্দেহেই রয়েছে, এবং দুর্নীতির যে বড় জায়গা, যে কেবল একটা বিশেষ গোষ্ঠীর লোক চাকরি পাচ্ছে তা আমরা শুনি, কিন্তু টাকা দিয়ে চাকরি পাচ্ছে সেটা বোঝা যাচ্ছে। সুতরাং এবং যারা টাকা দিচ্ছে একটা নির্দিষ্ট চ্যানেলের মধ্য দিয়ে দিচ্ছে, সুতরাং তারা একই রাজনৈতিক চিন্তা ভাবনার লোক। যে নেটওয়ার্কটা কাজ করেছে এখনো যেভাবে আমরা বাইরে প্রকাশ হয়নি, নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে একটা রাজনৈতিক চক্রকে কাজে লাগানো হয়েছে। নানান এমএলএরা জড়িত ছিল, তাদের অ্যারেস্টেড হয়েছে আমরা দেখেছি, এবং দলেরও নানান লোক যারা অ্যারেস্টেড হয়েছে, যে সমস্ত নামগুলো এসেছে তারাও দলের নানান জায়গায় তারা কাজ করেছে। সুতরাং এটা দলের ভেতরকার ব্যাপার, এবং দলকে কাজে লাগিয়ে, দলের নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এই ব্যাপক দুর্নীতিটা করা হয়েছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যে একটা বড় বিপর্যয় পশ্চিমবঙ্গে রয়েছে, যাদের যে দলকে মানুষ বিশ্বাস করেছে, মানুষ শ্রদ্ধা করে, ভালোবাসে, এবং যে দলকে তারা ক্ষমতা এনেছে তাকেও তো তারা বিশ্বাস করে এনেছে। এখন তাদের প্রতি বিশ্বাসটা কোথায় গেল? যে পুরো নেটওয়ার্কটা তিনি ব্যবহার করে এইভাবে পশ্চিমবঙ্গে মানুষদের ফেলে দিলে, এবং যে 26,000 মানুষ চাকরি হারালো, 26,000 ইন্টু যদি 4-5 যদি ধরেন, তাদের পরিবারের প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ মানুষ সরাসরি ভাবে, এবং পরোক্ষভাবে আরো বেশ কিছু মানুষ জড়িয়ে গেল। এটা কিন্তু একটা বিরাট প্রতিক্রিয়ার ব্যাপার আছে, এগুলো সহজ ব্যাপার নয়। যত উনি বলছেন আমি দেখা করবো, দেখা করে তো হ্যাঁ শুনি তো বিশেষ কিছু করতে পারবে না, তাদের হয়তো অনেক ভালো কথা বলবেন, হ্যান ত্যান, কিন্তু যেটা প্রশ্নের চিহ্ন এসে গেল শিক্ষকদের মর্যাদা, সেটা উনি কিছুতেই ফেরোতে পারবেন না। এবং পশ্চিমবঙ্গে যে যে দুর্নীতি ছাড়া কিছু ঘটে না, এবং সম্পূর্ণ দল যে দুর্নীতির মধ্যে জড়িয়ে আছে, এইটা যেটা প্রমাণিত হচ্ছে, এর ফলে মানুষ কাকে আস্থা করবে? যে বিকল্প যারা আছে তারাও কি সত্যি দুর্নীতির উপরে যাবে? তার ফলে রাজনৈতিক সিস্টেমটার প্রতি একটা হয়তো অনাস্থা তৈরি হতে পারে, যেটা প্রচন্ড বিপজ্জনক জায়গা। সুতরাং মানুষ হয়তো ভাবতে পারে এ রাজনীতি আর নয়, এরা আমাদেরকে সঠিক পথ দেখাবে না, আমাদের ছেলে মেয়েদের চাকরি দেবে না, আমাদেরকে বারবার বঞ্চিত করবে, এই ভাবনা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং মানুষ কিন্তু খেপে উঠছে এই সমস্ত রাজনৈতিক লোকদের, দলের লোকদের উপর। তারা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বুঝছে না। একদম। মুখ্যমন্ত্রী বলেছেন যে এই রায়কে আমরা ইতিবাচক ভাবে নিচ্ছি, আমরা ইতিবাচক ভাবে পদক্ষেপ করব, ন্যায্য ভাবে বঞ্চিতদের পাশে ছিলাম, আছি, থাকবো। সুপ্রিম কোর্ট আজকে যে রায় বলেছেন যে 3 মাসের মধ্যে অন্তত যারা যোগ্য তাদের যেন চাকরিটা হয়, সেটা সরকার তাড়াতাড়ি করবে 3 মাসের মধ্যে। এবার আশা করব যে দুর্নীতি হয়েছে, মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্তদের পাশ থেকে সরে তিনি প্রমাণ করবেন যে তিনি তাদের রেয়াত করবেন না, এবং তাদের শাস্তি দেবেন, তাদের বিরুদ্ধে বলবেন। এখনো আমরা কিন্তু সেটা কিছু বলিনি, যারা এই দুর্নীতি করেছে আমরা কিন্তু সরকারের তরফ থেকে তাদের সম্পর্কে এখনো কিছু পাইনি, তাদের পাশেই সরকার ছিল এতদিন যারা দুর্নীতিতে জেলে গেছে। তো এই জায়গা থেকে আমরা আশা করব যে সুপ্রিম কোর্ট যে 3 মাসের একটা সময় সীমা নির্দিষ্ট করে দিয়েছে, মুখ্যমন্ত্রী বলছে যে আরো 1 লক্ষ চাকরি তার আছে। এখন এই রাজ্যের কিন্তু কর্মসংস্থানের যা অবস্থা, বহু বেকার,
আশা করব মুখ্যমন্ত্রী মানবিকভাবে, তিনি বলেন যে তিনি মানবিকভাবে এই বিষয়টাকে দেখে তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করবেন। ধন্যবাদ রাজাদা, ধন্যবাদ চন্দ্রশেখর দা। আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান। সবাই ভালো থাকবেন, নমস্কার।